আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আজও এনবিআর কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা। জুলাইয়ের আগেই চেয়ারম্যানের পদত্যাগের আলটিমেটাম। ইসলামকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ইসলামী আন্দোলনের আহ্বান। মহাসমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ। এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনে ইরানের অভিযোগ, শত শত মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। আজও শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। জানানো হয়, জুলাইয়ের আগেই এনবিআর চেয়ারম্যানকে অপসারণের পর সরকারের সঙ্গে আলোচনায় বসবেন তারা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ, এনবিআর বিলুপ্তি রোধ ও টেকসই রাজস্ব ব্যবস্থার দাবিতে সারা দেশ থেকে আসা কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নেয় পুলিশ, র্যাব, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ফটকের বাইরে ও রাস্তার একাংশে অবস্থান নেন আন্দোলনকারীরা। রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা ও অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার সহ বিভিন্ন দাবি তুলে ধরেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। টেকসই একটা জাতীয় রাজস্ব বোর্ড যেন হয়, সকল অংশীজনকে সাথে নিয়ে আমরা যেন এই অর্ডিন্যান্স সংশোধন করতে পারি, সেই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই, সরকারের সহযোগিতা চাই। সেজন্য আমাদের এই আন্দোলন। সংকট নিরসনে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ষড়যন্ত্রকারী, ব্যর্থ, অযোগ্য এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত কোন ধরনের আলোচনার পথ খুলবে না। ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। মে মাসে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি আলাদা বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। তা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন এনবিআর এর কর্মীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ঘিরে চলমান সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ী নেতারা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতারা বলেছেন, অর্থনীতি এবং দেশ বাঁচাতে আর কোনো সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। এনবিআর কর্মকর্তাদের যৌক্তিক দাবিগুলো পূরণে আন্দোলনরতদের সঙ্গে বৈঠক করে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক না করলে দেশ ধ্বংসের দিকে যাবে বলে সাবধান করেন তারা। রিজভি নাওয়াজের রিপোর্ট। গত 12 মে থেকে জাতীয় রাজস্ব বোর্ডে টানা আন্দোলন কর্মসূচি চলছে। এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশের মাধ্যমে নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন নামে দুটি আলাদা বিভাগ তৈরির উদ্যোগ থেকে কর্মকর্তা কর্মচারীদের ক্ষোভ শেষ পর্যন্ত এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে পরিণত হয়েছে। কলম বিরতি থেকে শুরু করে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে রাজস্ব সেবা, কর আদায়, আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে চরম উদ্বেগে ব্যবসায়ীরা। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে। মার্কেট উইল নট ওয়েট ফর বাংলাদেশ।
আমরা কি সিগন্যাল দিচ্ছি যে একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে? আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। এটা হতে পারে না, এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য। যদি প্রয়োজন হয়, ওরা যদি মনে করে ব্যবসায়ীরা উদ্যোগ নিতে পারে ওদের ব্রিজিং এর জন্য, উই ক্যান ডু সো, কিন্তু তার আগে যেটা করা উচিত যে কাজ কেন বন্ধ করবে। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, কেউ এখানে যুদ্ধ ঘোষণা করে নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমস্যার সমাধান, এবং আমরাও কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এখানে আসি নাই। সরকার গুরুত্ব বুঝছে, কিন্তু যতটুকু বুঝার উচিত ততটুকু বুঝছেন না। এই জন্য বলছি যে মঙ্গলবারে মিটিং করার জন্য ডাকছেন, সরকারের উচিত আজকেই মিটিংয়ের জন্য ডাকা। গণ অভ্যুত্থানে সরকার কেন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ কমিয়ে দিল তা নিয়েও ক্ষোভ আছে তাদের। যারা আমাদের সমস্যা তার সাথে যদি কথা না বলা, আমি যদি সাইড লাইনে কথা বললে তো কোনো কাজ হবে না। আমরা সবাই বুঝি কাজকর্ম প্যান ডাউন করা যাবে না, সর্বাত্মক কর্মবিরতি করা যাবে না। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী এবং সরকার দুপক্ষকেই দেশের স্বার্থ প্রাধান্য দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। আরো বিপদগ্রস্ত হবে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। শনিবার রাজধানীতে মহাসমাবেশে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে এদেশে ইসলামী শক্তি হবে প্রধান শক্তি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মৌলিক সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া নির্বাচন হলে জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তারা। আক্তার হোসেনের রিপোর্ট। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। ঐতিহাসিক এই সমাবেশে সংহতি জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক জাতীয় ঐক্যের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন নেতারা। আমাদের কোনো বিভেদ নাই। কি বলেন, বিভেদ আছে? আসুন ঐক্যবদ্ধ হোক, আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয়। এই বাংলাদেশ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে। নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজের জায়গা হবে না। জাতীয় ঐক্যবদ্ধ কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। ভিন্নমত থাকা সত্ত্বেও একটি ঐতিহাসিক ঐক্যের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই ঐক্যের মহাকাণ্ডারী। ইসলামকে বিজয়ী করার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা। আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতা যাবে ইসলাম, ক্ষমতা যাবে ইসলাম। ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সোচ্চার না থাকি, তাহলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আগাছা জন্মাবে এবং ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশকে কলুষিত করবে। নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর এই ধরনের বড় গণজমায়েত মূলত নিজেদের শক্তি ও সামর্থ্য জানান দিচ্ছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীতে ধর্মভিত্তিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর নির্বাচনে জোট হলে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। শেখ হাসিনার সঙ্গে ৭১ টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে ফ্যাসিবাদের দালালদের বিচারে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি জানিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। বলেছেন, আসন্ন নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে, এতে সন্দেহের অবকাশ নেই। তবে শাসক নয়, এনসিপি হবে জনগণের সেবক। এনামুল কবির রূপমের রিপোর্ট। আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় ৭১ টিভিতে সাক্ষাৎকার দেয়ায় দুঃখ প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ৭১ টিভি তো বেশ ফেসিবাদী মুজাম্মদ বাবু থেকে যারা ছিল সবাই একটা কোলাবোরেটর ছিল,
এবং আওয়ামী লীগের যে বিচার হওয়া উচিত, ৭১ টিভিতে যারা সংশ্লিষ্ট ওই সময় কলা কৌশলী ব্যক্তিবর্গ ছিল তাদেরও বিচার হওয়া উচিত। আমি শুভেচ্ছা বক্তব্য দিয়েছি, যেহেতু টিভি চ্যানেলটা চলমান রয়েছে এবং অনেকে নতুন ম্যানেজমেন্ট এসেছে, তো যারা নেটিজেনরা এটাতে দুঃখ পেয়েছেন আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবং আমরা চাই যে মিডিয়া সেক্টর থেকে শুরু করে বিভিন্ন যারা ফেস্টিভ্যালের অংশ ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এটা একটা স্বাধীন মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার নির্বাচনের আগে উদ্যোগটা নিয়ে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। নির্বাচনের পর এনসিপির অবস্থান নিয়েও কথা বলেন মুখ্য সমন্বয়ক। আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করবো, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষ কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিপির মুখ্য সংগঠক সাজ্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বক্তব্য রাখেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এবারে ইরান ইসরায়েল সংঘাত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনে অভিযোগ করেছে ইরান। শত শত নিরপরাধ মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির অভিযোগ এনেছে ইরান। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের সেরাজ গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলোকার টুটের কাছে এই অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে 12 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় 627 জন নিহত ও 4870 জন আহত হয়েছেন। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। গাজায় ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 4 শতাধিক। গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে এসব হামলা হয়েছে। গাজা নগরে একটি স্টেডিয়ামের অদূরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছেন। অনেক ফিলিস্তিনি ওই স্টেডিয়ামে তাঁবুর মধ্যে আশ্রয় নিয়েছেন। পুরো এলাকা জুড়ে তাঁবু বসিয়ে আশ্রয় নেওয়া শত শত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও 5 শিশুসহ 22 জনের প্রাণহানি ঘটেছে। আরও একাধিক ইসরায়েলি হামলায় অন্যরা নিহত হয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য কীর্তি নিয়ে বিশেষ আলোচনা বিশ্বায়নে নজরুল। এই অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুল কেবল অতীতের নয়, সমকালীন সময়েও প্রচলিত এক আলোকবর্তিতা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ও শতদল আয়োজিত অনুষ্ঠানে প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা সহ অন্য শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট সাহিত্য সম্ভার নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে অংশ নেন শিল্পী, সাহিত্যিক, কবি সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। সেই তরুণ সমাজে কিন্তু নেতৃত্ব। অনুষ্ঠানের উদ্বোধন করে কবি নাতনি খিলখিল কাজী বলেন, নজরুলের সাহিত্যকর্ম ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রেরণা যোগাবে। আমেরিকার মতন জায়গায় তারা কাজী নজরুল ইসলামকে ভীষণ ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারছেন এবং তারা প্রতিবারই তার জন্মদিনটি পালন করছেন এবং উত্তর আমেরিকা নজরুল সম্মেলন করছেন। পুরো উত্তর আমেরিকা থেকে শিল্পী এসে তার দাদুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং এই অনুষ্ঠানটিকে মুখরিত করছেন। নজরুলের জীবন দর্শন, সাহিত্য কীর্তি ও প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তৃত আলোচনা করেন বক্তারা। এখন কিন্তু বুঝতে পারি কিছুটা যে তারুণ্যের কবি হচ্ছেন তিনি। এই খেতাব সহজে মেলে না, অনেক রকম খেতাব মেলে। আপনি বিশ্ব হতে পারেন, আপনি একেবারে গুরুত্বপূর্ণ শীর্ষেও থাকতে পারেন, কিন্তু তারুণ্যের কবি কোনো কালেই বিজেতা হবেন না, বিজয়ী হবেন। তিনি মনের একটা যে জগৎ আছে সেখানে এমনভাবে বিহর করেছেন যে সকল কিছুই তার কাছে যেন দিব্য চক্ষুতে দেখার মতন করেই তিনি আবার সেগুলো রচনা করেছেন। আলোচনা শেষে ছিল নজরুল সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।
রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কানাডায় টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে বিংশ শতাব্দীর খ্যাতিমান বাংলা চলচ্চিত্র পরিচালক প্রয়াত ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে তার পরিচালিত সুবর্ণরেখা ছবিটি প্রদর্শন করা হয়। এ সময় ঋত্বিক ঘটকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক, মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ, উন্নসর টরন্টোর কর্ণধার আহমেদ হোসেন, চিত্রশিল্পী ইকবাল হাসান, শাহনেয়াজ হোসেন, বইমেলা ও অন্যমেলা টরন্টোর কর্ণধার সাদি আহমেদ ও নিয়াজ আহমেদ। সে সময় আরও ছিলেন সাংবাদিক শওকত আলী সাগর। বক্তারা বলেন, ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণে তার তুলনা অসীম। আবেগ মনন ও সংলাপের দৃশ্যের সংঘর্ষ নির্মাণে তার সিনেমা ও প্রতিটি কাজে ছিল অভিনবত্ব। এবারে কৃষি সংবাদ। সমতলে চা, কমলা, মাল্টা, ক্যাপসিকাম চাষের সফলতার পর এবার রাশিয়ান ও ইউক্রেন ভ্যারাইটির আঙ্গুর চাষ করে সফল হয়েছেন পঞ্চগড়ের মেহেদী হাসান। রসে ভরা আঙ্গুরের ফলন ও স্বাদ আন্তর্জাতিক মানের হওয়ায় বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় চাষিরা। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। বাগানে ঝুলছে থোকা থোকা আঙুর। সবুজ আর হালকা লাল রঙের মিষ্টি এই আঙুরের স্বাদ বিদেশি আঙুরের মতোই। প্রতিদিনই বাগান দেখতে ছুটছেন স্থানীয়দের পাশাপাশি নতুন উদ্যোক্তারা। নিচ্ছেন চারা সংগ্রহ ও রোপণ পদ্ধতি বিষয়ক নানান পরামর্শ। এত সুন্দর আঙ্গুর হয়, দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু, কল্পনাতীত একটা ফল। এটি সম্ভাবনাময় একটি ফল, যেটা আমরা আমাদের চাহিদা মিটিয়ে বিদেশে আমরা রপ্তানি করতে পারবো। থকাগুলা অনেকগুলাই নাপছে এবং বেশ পরিপূর্ণ এবং বেশ স্বাদও ভালো। আমি টেস্ট করেও দেখছি, বাজারে এটা অনেক সুন্দর আর খুব সুস্বাদু। এবারই প্রথম রাশিয়ান ও ইউক্রেন ভ্যারাইটির আঙ্গুরের চাষ করে ভালো ফলন পেয়েছেন এই আঙ্গুর চাষি। প্রথমে বিশ্বাস করি নাই যে আঙ্গুর এরকম মিষ্টি হবে, আমি ভাবছি টক হবে, এই জন্য অল্প কিছু গাছ লাগাইছিলাম। তো এত ভালো ফলন, এত সুন্দর হচ্ছে যেটা কল্পনারও বাইরে। তো এবার ফলন দেখে আমি নিজেই উৎসাহিত হয়েছি। স্থানীয় কৃষি বিভাগ বলছে, বাণিজ্যিকভাবে চাষিরা আঙ্গুর চাষে এগিয়ে এলে কৃষি বিভাগ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। আমরা আশা করছি সঠিক জাত নির্বাচন করলে, যদি সঠিক সময় সঠিক পরামর্শ নিয়ে প্রপার ম্যানেজমেন্ট নিয়ে করা যায়, তাহলে তেঁতুলিয়া উপজেলায় আমাদের তেঁতুলিয়া উপজেলা সহ সমগ্র পঞ্চগড়ে আমাদের আঙ্গুরের চাষটা সম্প্রসারণ করা সম্ভব। জেলার আবহাওয়া ও মাটি আঙ্গুর চাষের উপযোগী হওয়ায় যে কেউই বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে সফল হতে পারবেন বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ভয়াবহ শব্দ দূষণের কবলে ময়মনসিংহ শহর। দিনরাত হাইড্রোড্রোলিক হর্ন ও মাইকিংয়ের উচ্চ শব্দে অতিষ্ঠ জনজীবন, এতে হুমকিতে জনস্বাস্থ্য। শব্দ দূষণ রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দ দূষণ বিধিমালা অনুযায়ী হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত সহ নির্ধারিত প্রতিষ্ঠানের 100 মিটার এলাকায় যানবাহনের হর্ন ও মাইকিং নিষিদ্ধ। তবে বাস্তবে উল্টো চিত্র। মাইকিং ও ইট ভাঙা মেশিনের শব্দে বিপর্যস্ত ময়মনসিংহের জনজীবন। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, এমনকি হাসপাতালের সামনেও অবাধে ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক হর্ন। কিছুটা বা আমরা যারা হচ্ছে স্টুডেন্ট, তাদের হচ্ছে পড়াশোনার ব্যাঘাত ঘটে থাকে, কাজে হচ্ছে মনোযোগ থাকে না। খুব অল্প জায়গায় সমস্ত কিছু, অতিরিক্ত যানবাহন, অতিরিক্ত বাজার সবগুলো এক জায়গায় থাকাতে শব্দ দূষণের কারণে স্বাস্থ্যের ব্যাপক হানি হচ্ছে। কোথায় হর্ন বাজানো যাবে এবং কোথায় হর্ন বাজানো যাবে না সে বিষয়টা ওরা সচেতন না। করতে গেলে একটা অনুমোদন নিতে হবে যে এই মাইকিংটা কতক্ষণ বাজানো হবে। অসহনীয় শব্দ দূষণে শ্রবণ শক্তি কমার পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। বাচ্চারা পড়াশোনার মনোযোগের সমস্যা হচ্ছে, রাতে ঘুমানোর সমস্যা হচ্ছে, বিষণ্ণতা, অন্যান্য অনেক ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। আমাদের হাইড্রোলিক হর্ন, গাড়ি, স্কুলের আশেপাশে অথবা উচ্চ স্বরের মাইকের কারণেও
কিন্তু এই সমস্যাগুলো হয়। শব্দদূষণ রোধে অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। জনসচেতনমূলক সমস্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা কিন্তু মোবাইল কোড করে থাকি, বিশেষ করে গাড়ির যে হাইড্রোলিক হর্ন, এই হর্ন বিরুদ্ধে মোবাইল করি। শব্দদূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ময়মনসিংহবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজও এনবিআর কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা, জুলাইয়ের আগে চেয়ারম্যানের পদত্যাগের আলটিমেটাম। ইসলামকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ইসলামী আন্দোলনের আহ্বান, মহাসমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ। এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনে ইরানের অভিযোগ, শত শত মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।